জি 24 ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ। শুরু করছি পাঁচকাহন। ক্যান্সার এই নামটা এখনো শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট এবং বেশ কিছু বেসরকারি সংস্থার রিপোর্ট বলছে এই দেশ অর্থাৎ ভারত আগামী দিনে বিশ্বে ক্যান্সার ক্যাপিটাল হতে চলেছে। এতটাই দ্রুত বেগে ছড়াচ্ছে ক্যান্সার আক্রান্তের সংখ্যা, শুধুমাত্র এদেশে নয় ভারতেও। আর এখানেই রাশিয়ার একটি ঘোষণা রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে গোটা বিশ্বে। ক্যান্সারের প্রতিষেধক তৈরি করেছে রাশিয়া, একেবারে চাঞ্চল্য। আর এই প্রতিষেধকের প্রয়োগ কি 2025 থেকেই রাশিয়ায় প্রয়োগ শুরু হবে? 2025 থেকেই রাশিয়ায় এই ক্যান্সার প্রতিষেধকের প্রয়োগ হবে এমনটাও জানানো হচ্ছে। রাশিয়ার দাবি ঘিরে গোটা দুনিয়া জুড়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আর এখানেই প্রশ্ন যে সব ধরনের ক্যান্সারে কি কাজ করবে রাশিয়ার এই ভ্যাকসিন? সব থেকে বড় প্রশ্ন এটাই, সারা পৃথিবীতে সব ধরনের ক্যান্সারে কাজ করবে কিনা। আর তাহলে কি ক্যান্সারের চিকিৎসায় একেবারে নয়া দিগন্ত খুলে যাবে? এই নিয়েই আমরা আলোচনা করব আজ পাঁচকাহনে। পাঁচকাহনে আমরা এই নিয়ে আজ আলোচনা করব এবং আমার সঙ্গে যারা রয়েছেন আমি একটু আলাপ করিয়ে দেবো আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন ক্লিনিক্যাল ট্রায়াল স্পেশালিস্ট ডক্টর শুভ্রজ্যোতি ভৌমিক আমার বাঁদিকে, আমার ডান দিকে রয়েছেন চিকিৎসক শ্রেয়া মল্লিক। ডক্টর মল্লিক আপনাকেও স্বাগত। এবং রয়েছেন চিকিৎসক সঞ্জয় মণ্ডল। ডক্টর মল্লিক আপনাকেও স্বাগত। এবং আমাদের সঙ্গে রয়েছেন একজন ক্যান্সার জয়ী মানুষ এবং তাদের পরিবারও। তাদের সঙ্গে রয়েছেন হাওড়া থেকে আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষ। আমি দেবব্রতর কাছেও যাব এবং আমার সঙ্গে যে সমস্ত অতিথিরা আজকে আছেন এই ভ্যাকসিন নিয়েই আলোচনা করব। আর তার আগে আপনাদের জানাবো ক্যান্সারের আনসার তৈরি উত্তর কোথা থেকে এসেছে? রাশিয়া থেকে, এমনটাই দাবি সে দেশের স্বাস্থ্য মন্ত্রকের। আগামী বছরের শুরুর দিকে বাজারে আসতে চলেছে এই টিকা। ওই সময় থেকেই তাহলে এই ভ্যাকসিন মারণ রোগে আক্রান্তদের দেওয়া হবে, বিনামূল্যে দেওয়া হবে, এমনটাও জানানো হয়েছে পুতিন সরকারের তরফে। দেখুন, ক্যান্সার আক্রান্তদের জন্য সুখবর, অবসান হতে চলেছে মারণ রোগের যন্ত্রণার, এমনটাই দাবি তুলে গোটা দুনিয়া জুড়ে শোরগোল ফেলে দিয়েছে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রক। রাশিয়ার দাবি ক্যান্সারের টিকা তৈরি করে ফেলেছেন বিজ্ঞানীরা। আগামী বছরের মধ্যে ক্যান্সারের টিকা চলে আসবে বাজারে। 2025 সাল থেকে ক্যান্সার আক্রান্তদের টিকা দেওয়া হবে বিনামূল্যে। টিকাটি তৈরি হয়েছে রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টার ও গ্যামেলিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির যৌথ উদ্যোগে। রুশ বিজ্ঞানীদের দাবি পরীক্ষার সময় দেখা গিয়েছে টিকার ব্যবহারে টিউমারের কোষ বিভাজন বন্ধ হচ্ছে। 2022 সালের হিসাব অনুযায়ী রাশিয়ায় ক্যান্সার আক্রান্তের সংখ্যা 6 লক্ষেরও বেশি। এর আগে প্রেসিডেন্ট পুতিন জানিয়েছিলেন তার দেশের বিজ্ঞানীরা ক্যান্সারের টিকা প্রায় তৈরি করে ফেলেছেন। তবে নয়া এই প্রতিষেধক কী ধরনের ক্যান্সার রোধ করতে পারবে, কতটা ডোজে টিকা দেওয়া হবে বা প্রতিষেধকের নাম কি তা প্রকাশ্যে আনেনি রাশিয়া। বর্তমানে রাশিয়া ছাড়াও আরও বেশ কয়েকটি দেশ ও একাধিক সংস্থা ক্যান্সারের টিকা নিয়ে গবেষণা চালাচ্ছে। কয়েকটি লাইসেন্স প্রাপ্ত টিকাও রয়েছে বাজারে। মারণ রোগের বিরুদ্ধে গোটা দুনিয়া জোড়া যুদ্ধে এবার নয়া দাবি পুতিনের দেশের বিজ্ঞানীদের। এর আগে করোনার টিকা স্পুতনিক বার করে গোটা বিশ্বকে চমকে দিয়েছিল রাশিয়া। এবার আরও এক চমকের অপেক্ষায় বিশ্ব। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। এই নিয়ে আমরা আলোচনা করব। ক্যান্সার এমন একটা নাম, এই রোগটার নাম শুনলে এখনো পর্যন্ত কিন্তু মানুষ চমকে ওঠে। আপনার পরিচিত, অল্প পরিচিত, যাকে শুধুমাত্র মুখে চেনেন এরকম ব্যক্তিরও ক্যান্সার হয়েছে, ক্যান্সার ধরা পড়েছে। এটা শোনার পরে কিন্তু আমরা একটু হলেও থমকে যাই। আর 5টা রোগের থেকে এই ক্যান্সারের এটাই স্বাতন্ত্র্য। আর ক্যান্সার এর চিকিৎসা কতদূর এগিয়েছে সে সম্পর্কে আমাদের কাছে অনেক তথ্য থাকতেও পারে, নাও থাকতে পারে। আমরা অনেক ক্ষেত্রেই শুনি যে ক্যান্সারের তো এখন ওষুধ বেরিয়ে গিয়েছে, ক্যান্সারের তো নিরাময় হচ্ছে, এবং সত্যি নিরাময় হচ্ছেও। কিন্তু এটাও তো ঠিক যে ক্যান্সারে মারাও যাচ্ছে প্রচুর মানুষ, এবং সেই ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাটা কিন্তু নিরাময়ের থেকে অনেক অনেক গুণ বেশি এখনও। আর এখানেই রাশিয়ার এই ঘোষণা ভাবাচ্ছে। তার কারণ রাশিয়া বলছে তারা ক্যান্সারের প্রতিষেধক
আবিষ্কার করে ফেলেছে। আমি ডক্টর ভৌমিকের কাছে সবার আগে জানতে চাইবো কতটা তাৎপর্যপূর্ণ এই ঘোষণা, তার কারণ টুকটাক ভ্যাকসিনের কথা আমরা এর আগেও শুনেছি। রাশিয়া যে ঘোষণাটা করছে সেখানে তারা বলছে যে 2025 থেকে একেবারে প্রয়োগ শুরু করে দেবে তাদের দেশে। দেখুন, এটা ডেফিনেটলি আশাব্যঞ্জক একটা খবর, কিন্তু এখানে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে প্রি ক্লিনিক্যাল রিসার্চে দেখা যাচ্ছে যে এই ভ্যাকসিন যেটা কোন ক্যান্সারের বিরুদ্ধে কাজ করছে সেই ইনফরমেশন কিন্তু এখন অবধি জানা নেই, যে সেটা কিডনি ক্যান্সারের বিরুদ্ধে কাজ করছে নাকি সেটা ব্লাড ক্যান্সারের বিরুদ্ধে কাজ করছে, সেগুলো এখন অবধি সেই তথ্য আসেনি। আরেকটা জিনিস যেটা প্রি ক্লিনিক্যাল, যেটা আমাদের দর্শকদের জন্য বলে রাখি, প্রি ক্লিনিক্যাল ট্রায়াল মানে হচ্ছে সেগুলো অ্যানিম্যাল মডেলের মধ্যে তৈরি হয়, অর্থাৎ কিনা যদি আমরা দেখি যে ইঁদুর এবং শিম্প্যাঞ্জি মডেলগুলোতে, যেটা কোভিড ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, প্রথমেই কিন্তু আমরা ভ্যাকসিনটা মানুষদের মধ্যে বা আমরা ডাইরেক্টলি তাদের মধ্যে আমরা দিই না। আমরা প্রি ক্লিনিক্যাল রিসার্চ যদি পজিটিভ হয় তাহলে কিন্তু আমরা হিউম্যান ট্রায়ালস শুরু করি। তারও ডিফারেন্ট ফেজেস আছে, ফেজ 1, ফেজ 2, ফেজ 3, সেটা করতে সময় লাগে। এখানে একটা বড় খবর যেটা আমার মনে হয় আসছে রাশিয়ার থেকে, সেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ওরা ইউটিলাইজেশন করেছে ডেটাটাকে অ্যানালাইজ করার জন্য। অর্থাৎ কিনা দর্শকদের জন্য যদি বলে দিই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভ্যাকসিন প্রোডাকশনে এইটা একটা খুব সুন্দর উদাহরণ রাশিয়া হয়তো দিতে চলেছে, যে আমার কাছে হয়তো লক্ষ লক্ষ অলরেডি ভ্যাকসিন যারা যাদের হয়তো পেশেন্টস যাদের ডেটা আছে রাশিয়ান ডেটাবেসে, লক্ষ লক্ষ রুগী যাদের ক্যান্সার হয়েছিল তারা হয়তো একরকম ভ্যাকসিন নিয়েছিলেন, সেই ডেটাবেসটাকে অ্যানালাইজ করে যখন আমরা কম্পিউটারের সাহায্যে যদি আমরা বলতে পারি যে একটা পার্টিকুলার ভ্যাকসিন কাজ করছে এবং সেটাকেই যদি আমরা খুব দ্রুতভাবে ডেভেলপ করতে পারি, তখন কিন্তু এই যে বছর বছর যে গ্যাপটা থেকে যাচ্ছে সেই গ্যাপটাকে কিন্তু আমরা কমিয়ে দিতে পারি। তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে প্রয়োগ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ভ্যাকসিন ডেভেলপমেন্টে হয়েছে। এখানে একটা জিনিস বলে রাখা উচিত যে যতক্ষণ অবধি হিউম্যান ভ্যাকসিন ট্রায়াল মানে আমাদের ক্যান্সার রুগীদের মধ্যে এই ভ্যাকসিনটা দিয়ে দেখা যাবে না যে সেটা কার্যকরী এবং তার একটা বিশেষ ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তো তার আগেই এটা বলে দেওয়া যে টিকাটা বাজারে চলে আসবে এবং টিকাটা, এই জায়গাটাই ভাবাচ্ছি ডক্টর ভৌমিক, তার কারণ আমরা সবাই জানি যে এই কোভিড পিরিয়ডের পর থেকে একটা ভ্যাকসিন তৈরি করতে এবং সেটা প্রয়োগের উপযুক্ত করতে তার আগে যে কতটা সময় লাগে, কতটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, ক্লিনিক্যাল ট্রায়াল থেকে শুরু করে এগুলো আমরা জেনেছি। আর সেই কারণে যখন রাশিয়া অ্যানাউন্সমেন্টটা করছে যে তারা ভ্যাকসিন তৈরি করে ফেলেছে 2025 থেকে প্রয়োগ শুরু করে দেবে, তাহলে কি ভেতরে ভেতরে তারা এই কাজটা এগিয়ে দিয়ে যাচ্ছিল? হ্যাঁ, একটা জিনিস এখানে একটু বলে রাখবো যে এটা যে টেকনোলজি দিয়ে ইউজ হয়েছে mRNA ভ্যাকসিন, সেটা কিন্তু টেকনোলজি নিয়ে রাশিয়া অনেক দিন ধরেই কাজ করছে এবং আমেরিকান প্রচুর কোম্পানিজও কিন্তু সেটা নিয়ে প্রচুর কাজ করছে। তো এটা ভাবাটা ভুল হবে যে 2023-এই তারা হয়তো শুরু করেছিল ব্যাপারটা, তা না, এটা অনেক দিন ধরেই কিন্তু কাজকর্ম চলছিল। আমি এখানেই ডক্টর মল্লিকের কাছে একটু জানতে চাইবো যে বেশ কিছু ভ্যাকসিন আমরা জানি, HPV ভ্যাকসিন আমরা শুনেছি বা হেপাটাইটিস বি শুনেছি, এক পার্টিকুলার সার্ভিক্যাল ক্যান্সার বা কখনো একদম নির্দিষ্ট কোনো ক্যান্সারের উপরে কাজ হয়েছে। কিছুদিন আগে আমরা এটাও শুনছিলাম যে অক্সফোর্ড ইউনিভার্সিটি খুব লাং ক্যান্সার এবং এই ধরনের আরও কিছু ক্যান্সার নিয়ে খুব ভালো এগোচ্ছে ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে। কিন্তু রাশিয়ার এই অ্যানাউন্সমেন্টটা এর আগে থেকে আমরা কিছুই জানতাম না। ভ্লাদিমির পুতিন একটা উদাহরণ দিয়েছিলেন কয়েকদিন আগে যে আমরা খুব তাড়াতাড়ি ভ্যাকসিন তৈরি করে ফেলবো। সেটা যদি সত্যিই হয় সমস্ত ক্যান্সারের জন্য একটা ভ্যাকসিন, এটা কি হতে পারে এবং সেটা হলে কতটা যুগান্তকারী? দেখুন, ভ্যাকসিন মোটামুটি যদি আমরা ক্যান্সারের ক্ষেত্রে ধরি দু ধরনের হতে পারে। এক হচ্ছে প্রিভেন্টিভ, আমি কোনো পার্টিকুলার ক্যান্সারের বিরুদ্ধে মানে ভ্যাকসিনটা দিলাম যাতে সেই পার্টিকুলার ক্যান্সারটা না হয়। যেমন যেটা আপনি বললেন HPV ভ্যাকসিন, যেটা যদি আমরা এখন যেটা রিকমেন্ডেড 9 থেকে 26 বছর বয়সী মেয়েদের মধ্যে দিই তাহলে পরবর্তীকালে সার্ভাইকাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম। আর হেপাটাইটিস বি যেটা ভ্যাকসিন, সেটা ইনডিরেক্টলি হেপাটাইটিস হওয়া কমালে ইনডিরেক্টলি পরে ওটা হেপাটোসেলুলার কার্সিনোমা হওয়ার চান্সেস কমায়। এই দুটো স্পেসিফিক। এবার রাশিয়া যেটা বলছে ওনারা ভ্যাকসিন আনবেন এবং সেটা ক্যান্সারের রোগীদের সারিয়ে দেবে, সো সেক্ষেত্রে ওটা ওনারা থেরাপিউটিক বলতে চাইছেন মানে ট্রিটমেন্ট হিসাবে বলতে চাইছেন কিনা ভ্যাকসিন সেটা আমাদের কাছে পরিষ্কার নয়। আর যেটা আরও একটা জিনিস বলে রাখি, প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে যারা অ্যাডভান্স প্রস্টেট ক্যান্সার
সিপুলেসেল টি বলে একটি ভ্যাকসিন হয়, যেটা থেরাপিউটিক ভ্যাকসিন, মানে প্রস্টেট ক্যান্সার হয়ে গেলে অ্যাডভান্স স্টেজে হলে সেটা আমরা দিতে পারি পেশেন্টের জন্য। সো ইন জেনারেল অ্যাজ এ হোল ক্যান্সার ভ্যাকসিন এটা একটু হয়তো ডিফিকাল্ট হবে, বিকজ ওটার জন্য অনেক স্টাডি লাগবে। রাশিয়ার এই যে অ্যানাউন্সমেন্ট সেখানে স্পেসিফিক কিছু বলা হয়নি, মানে হয়তো ইন ডিউ কোর্স ওনারা বলবেন বা স্টাডিগুলো পাবলিশড হবে, আমরা জানতে পারবো। ডক্টর মন্ডল, কৌতূহল কি বাড়াচ্ছে একজন চিকিৎসক হিসেবে যে ঠিক কি বলতে চাইছে রাশিয়া বা 2025-এ কি আনতে চলেছে? আই থিঙ্ক কৌতূহল তো বাড়াচ্ছেই, বাট যেটা আমরা ইংলিশে বলি দেয়ার আর মোর ডাউটস দেন অ্যান্সার্স। আমরা এই যে অ্যানাউন্সমেন্টটা এসছে এতে কিন্তু আমাদের খুব ক্ল্যারিটি নেই, যেটা আপনি বললেন যে কী ধরনের ভ্যাকসিন, এটা mRNA ভ্যাকসিন আমরা বুঝতে পারছি, কিন্তু ডেফিনেটলি একটা ভ্যাকসিন দিয়ে সব ক্যান্সার চিকিৎসা করা যাবে না, কারণ ওনারা যেটা আমরা নিউজে পেয়েছি সেটা হচ্ছে যে পার্টিকুলার প্রোটিনের এগেনস্টে অ্যাক্ট হবে। এবার চিকিৎসা যদি নাও হয় প্রিভেন্টিভ ভ্যাকসিন হিসেবে, প্রিভেন্টিভ ভ্যাকসিন হিসেবে সেটা আমাদের সেটা হচ্ছে যে রোগটা, যেরকম উনি বললেন যে যেরকম সার্ভাইকাল ক্যান্সার, সেটা এইচপিভি ভাইরাস দিয়ে তৈরি হচ্ছে সেখানে এইচপিভি ভাইরাসটার ইনফেকশনটাকে আটকানো। কিন্তু এইটা হচ্ছে থেরাপিউটিক ভ্যাকসিনের কথা বলা হচ্ছে। এখানে আমাদের যেটা দেখতে হবে, প্রত্যেকটা সেলের প্রত্যেকটা ক্যান্সারের আলাদা আলাদা প্রোটিনস থাকে, জেনেটিক মেকআপটা আলাদা। সেখানে আরেকটা যেটা কথা উঠছে সেটা হচ্ছে পার্সোনালাইজ ট্রিটমেন্ট অর প্রিসিশন মেডিসিন। ওনারা আমার যেটা ধারণা যেটা এসছে সেটা হচ্ছে mRNA দিয়ে যে প্রোটিনগুলো, যে ক্যান্সারের প্রোটিনগুলো আছে সেগুলোর এগেনস্টে কার্যকরী করার, কিন্তু সেটা আসতে অনেক দেরি। আমাদের ট্রায়াল দরকার, আমাদের হিউম্যান ট্রায়ালস দরকার, খালি অ্যানিমালসে করে হবে না, কারণ মানুষের বডি একটা লিভিং বডি ইজ ডিফারেন্ট ফ্রম অ্যান অ্যানিমাল। আপনি অ্যানিমালে হয়তো রেসপন্স দেখছেন অথবা ল্যাবরেটরি পেট্রি ডিশে একটা রেসপন্স দেখছেন, কিন্তু হিউম্যান বডিতে যতক্ষণ না সেই ক্যান্সারটা এফেক্টিভ হচ্ছে অথবা তার সাইড এফেক্ট হচ্ছে না, সাইড এফেক্ট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখন কোভিডের ভ্যাকসিন এনেছি আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ওটা রিলিজ করেছিলাম, কারণ আমরা মানুষের প্রাণ বাঁচানোর জন্য। একটা ভ্যাকসিন আনতে গেলে তার প্রচুর ট্রায়ালস হয়, মেইনলি দেখার যে কোনো হার্ম হচ্ছে কিনা। আমাদের ডাক্তারিতে একটা আছে ডু নো হার্ম ফার্স্ট, সেখানে তো 2025-এ দেশ জুড়ে প্রয়োগ করবেন বলা হচ্ছে, দেখুন রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রক বলছে। ইয়েস, প্রবাবলি যেটা হচ্ছে দে হ্যাভ ডেভেলপড এ প্রসেস, এবং প্রসেসটা হচ্ছে একটা mRNA প্রসেস যে নিয়ে অনেক রিসার্চ চলছে, এবং সেটা ওরা প্রবাবলি একটা পার্সোনালাইজড ফর্ম অফ ট্রিটমেন্ট আনতে চাইছে। উই স্টিল ডু নট, আমরা জানি না কিভাবে আসবে, তবে সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল ক্যান্সার সেল নিয়ে সেখান থেকে প্রোটিনটা নিয়ে সেটার এগেনস্টে একটা অ্যান্টিবডি ডেভেলপ করে অথবা ভ্যাকসিন ডেভেলপ করে ইউজ করা, এবং সেখানে এআইটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা ক্যান্সারের মধ্যে প্রচুর প্রোটিনস আছে, প্রচুর সেলস আছে, প্রচুর ডিএনএ আছে। এবার সেটা কোনটা অ্যাকচুয়ালি এফেক্টিভ হবে সেটা দেখার জন্য এআইটা উইল বি ইউজফুল, কারণ এর মধ্যে মানুষে যদি ম্যানুয়ালি করে সেটা অনেক টাইম লেগে যাবে, এবং একটা ধরুন ভ্যাকসিন ডেভেলপ করতে প্রচুর টাইম লাগবে, এবং এটা যদি পার্সোনালাইজড ভ্যাকসিন ডেভেলপ করা ইট উইল বি টাইম কনজিউমিং। সেখানে এআই ইউজ করলে প্রবলি ইট উইল টেক লেস টাইম। এখানে আমি জানতে চাইবো ডক্টর মন্ডলের কাছেই, ভারতবর্ষের মতো দেশে ক্যান্সারের ট্রিটমেন্ট এখনো কি একেবারে সবার কাছে পৌঁছচ্ছে বা সবাই সেটা সুযোগ পেতে পারে সেরকম কি? তার কারণ ক্যান্সার অনেকটাই ট্রিটমেন্ট আমরা দেখি ব্যয়বহুল ট্রিটমেন্ট, এবং সেই ব্যয়ভার বহন করতে না পেরে অনেকে হাল ছেড়ে দেন। এক্স্যাক্টলি, ট্রিটমেন্ট তো আছে এবং ক্যান্সারের ট্রিটমেন্ট আছে। উই ডু নট হ্যাভ এ কিওর ফর ক্যান্সার, বাট উই ক্যান ট্রিট ক্যান্সার, আমরা চিকিৎসা করতে পারি। কিন্তু সেগুলো ডেফিনেটলি কিছু কিছু খুব হাই এন্ড ট্রিটমেন্ট, খুব এক্সপেন্সিভ ড্রাগস, সেই এক্সপেন্সিভ ড্রাগস ডেফিনেটলি সবাই অ্যাফোর্ড করতে পারবে না, এবং সবাই অ্যাফোর্ড করতে পারেও না, এবং সেটা যতক্ষণ না আমরা সব পপুলেশনের কাছে পৌঁছতে পারছি ততক্ষণ ক্যান্সার কিওরটা আমরা ইউনিভার্সাল করতে পারবো না। কিন্তু সেখানে রাশিয়ার এই ভ্যাকসিন যদি সত্যি সত্যি দিনের আলো দেখে, কোথাও কি ক্যান্সারের ট্রিটমেন্টে একটু সুরাহা হবে? মানে আমি বলতে চাইছি ব্যয়ভারের ক্ষেত্রে যে বিপুল খরচটা। ডেফিনেটলি, দেখুন যে কোনো ক্যান্সার ড্রাগ যখন আসে আমরা দেখি বেশিরভাগ ওয়েস্টার্ন কান্ট্রিজ থেকেই আসে, এবং সেখানে যে কোম্পানি ডেভেলপ করে তার পেছনে যে রিসার্চটা ওরা ইউজ করে সেই রিসার্চটা রিকভার করার জন্য দাম প্রচুর হয় ওষুধগুলোর। এবার রাশিয়া যদি সেটা ডেফিনেটলি করতে পারে যে সেটাকে ফ্রি ফর অল করে, দ্যাট উইল বি এ হিউজ, অন্তত তার নিজের দেশের জন্য। আমি এইখানেই একটু দেবব্রতর কাছে যাব। আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষ হাওড়া থেকে রয়েছেন এক ক্যান্সার জয়ী এবং তার পরিবারের লোকেদের সঙ্গে। যেটা বলছিলাম আপনাদের যে ক্যান্সারের ট্রিটমেন্ট খরচ বিপুল ব্যয় সাপেক্ষ ব্যাপার, এবং তাছাড়াও ক্যান্সার তো এখনও পুরোপুরি জয় করা যাচ্ছে না, আর তাই ক্যান্সার
হয়েছে এরকম শুনলে পরে কিন্তু এখনও আমাদের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। আমি একটু দেবব্রত কাছ থেকে জানতে যাবো। দেবব্রত, তুমি যাদের সঙ্গে আছো একটু যদি কথা বলা সম্ভব হয়, যখন আমরা জানি যে ক্যান্সার আক্রান্ত হওয়ার পর চিকিৎসা এবং চিকিৎসার পর তার নিরাময়ও হয়ে গিয়েছে, পরিবারের লোকজনের অভিজ্ঞতা একটু জানতে চাইবো। যে সময় তারা প্রথম জানলেন যে পরিবারের তাদের কাছের লোকটি ক্যান্সার আক্রান্ত, কি মনে হয়েছিল? দেখো শুভদীপ, অবশ্যই যেটা হচ্ছে আমরা এখনো জানি যে ক্যান্সার হয়েছে কোনো পরিবারের কারণ, এটা যখনই কেউ জানতে পারেন সেই পরিবারে কার্যত আকাশ ভেঙে পড়ে। এবং নিরাময় হবেন কি হবে না সেটা তো একটা বিষয় থাকে, পাশাপাশি একটা খরচের বিষয় থাকে, প্রচুর টাকা খরচের বিষয়। আমার সাথে রয়েছেন সালকিয়ার, উত্তর হাওড়ার সাতক্ষীরার একজন পেশায় একজন টিউটর অর্ণব বসু, এবং তার সাথে রয়েছেন তার 2 মেয়ে। এবং আমরা একটু জানতে চাইবো যে প্রথমে যে আপনার মেয়ে ক্যান্সার ধরা পড়বে, তো এই খবরটা শোনার পর আপনার মানসিক অবস্থাটা ঠিক কি হয়েছে? দেখুন, মানসিক ভাবে তো প্রচন্ড ভাবে মানে বিশ্বাসই করতে পারিনি যে কি হয়েছে। যখন প্রথম এ হলো ব্লাড করে বিটা থ্যালাসেমিয়া মেজর, তা ডাক্তার বললো এই তো কোনো এখনো পর্যন্ত এ নেই, ব্লাড দিয়ে চলতে হবে। কিভাবে কতদিন ব্লাড দিয়ে মানে কি করবো মানে দিশেহারা তখন। তারপরে এইভাবে ব্লাড দিতে তখন এক সময় পরে ডাক্তারবাবু তার দিশা দেখান যে কোনো দ্বিতীয় সন্তান থাকলে এই হচ্ছে তার রাস্তা। সেটা একটা দীর্ঘ সময়ের অপেক্ষা এবং দীর্ঘ প্রসেস বলতে লং টাইম। এই হচ্ছে ব্যাপার, মানে উৎকণ্ঠা মানে কয়েকদিন তো মানে 7 দিন পরে সবাই চুপচাপ হয়ে গেছে, মানে কি করা যায়। দেবব্রত, একটু কি জানা যাবে যে কিরকম খরচ হয়েছে তার এই যাবতীয় চিকিৎসার পিছনে, তার খরচের বহরটা একটু যদি জানা সম্ভব হয়? একটা উদ্বেগ তো অবশ্যই, উৎকণ্ঠা পরিবারে এসেছে এবং আপনারা কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। এর পাশাপাশি একটা খরচের বিষয় থাকে, সেই খরচটা কত এবং সেটার জন্য তো আরো উৎকণ্ঠা উদ্বেগ আপনার আরো বেড়েছে। দেখুন, খরচ বলতে গেলে পুরো খরচটা হিসাব করে বলা মানে এতটাই যে 1 বছর বয়সে মেয়ে ধরা পড়ে এবং 5 বছর বয়সে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, মাঝের যে লং টার্ম এটা যে ট্রিটমেন্ট প্রসেস, স্টেম সেল প্রিজার্ভ, প্রোটোমেরে, তারপর সমস্ত ইমেজিং, সেগুলো ছেড়ে দিয়ে যেটা শুধু বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হসপিটাল কর্তৃপক্ষ যেটা 20 লাখ টাকার এস্টিমেট, মানে তখন পিরিয়ডে প্রায় 30-এর উপরে আমার খরচ হয়ে গেছে। তার আগে আর পরের গুলো তো সেগুলো সবই আলাদা বিশাল, এবং এটা পুরোপুরি আমার পক্ষে সম্ভব না। সমস্ত সাধারণ মানুষ, সালকিয়ার বিভিন্ন অর্গানাইজেশন যেমন চিন্তন, তারপরে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এরকম সমস্ত এর থেকে টাটা হসপিটাল কর্তৃপক্ষ নিজে থেকে খানিকটা। শুভদীপ, আমি একটু একজনের সাথে কথা বলবো, 11 বছরের বৃষ্টি এবং যে ক্যান্সার জয়ী, আমরা তার সাথে একটু কথা বলবো। এখন তুমি কেমন আছো? যখন তোমার অসুস্থ হলো, তুমি ধরা পড়লো, তুমি কতটা কষ্ট পেয়েছিলে, কতটা উৎকণ্ঠার মধ্যে ছিলে? 1 বছর বয়স। এখন না দেবব্রত, সেটা বোঝা সম্ভব নয়, একেবারেই ছোট। তার বাবা যেমন জানাচ্ছেন যখন তার ক্যান্সার ধরা পড়ে, আমরা মোটের উপর বুঝতে পারছি। এবং আমি এখানে দেবব্রত তোমাকে ধন্যবাদ। আমি এখানেই ডক্টর ভৌমিকের কাছে আসবো। ডক্টর ভৌমিক, এই বিপুল খরচটা এখনও পর্যন্ত ভারতবর্ষের বহু পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। ভ্যাকসিনের অনেক রিসার্চ চলছে সারা বিশ্ব জুড়ে, কতটা এগিয়েছি আমরা আজকের দিনে দাঁড়িয়ে ক্যান্সার চিকিৎসায়? না, নিশ্চয়ই এগিয়েছি। এবং যেটা আমার পূর্ব বক্তারা বললেন যে আমাদের কাছে কিন্তু এখন ভ্যাকসিনস আছে যেটা ক্যান্সারকে প্রিভেন্ট করে। এবং তার একটা বিগেস্ট এক্সাম্পল হচ্ছে যে এই যে কার্ডাসিল বা আমাদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন, সেটা আমাদের মহিলাদের মধ্যে সবচেয়ে কমনেস্ট ক্যান্সার হচ্ছে জরায়ুর সার্ভাইকাল ক্যান্সার। এবং যেটা নানা কারণে হয়, যে তাদের আমরা যে যদি দেখি রুরাল পপুলেশনে তাদের অনেক বেশি যারা আসতে চাইছেন না ডাক্তারবাবুদের কাছে, এবং যখন আসছেন তখন অনেক লেট স্টেজে আসছে। সেই ক্ষেত্রে কিন্তু এই ভ্যাকসিনগুলো দিয়ে আমরা দেখতে পেরেছি যে জরায়ুর ক্যান্সারের পার্সেন্টেজ কমছে। আরেকটা যেটা বড় এক্সাম্পল যেটা আমাদের কাছে, যেটা উনিও বলেছেন যে হেপাটাইটিস বি ভ্যাকসিন, এবং হেপাটাইটিস বি ভ্যাকসিনে হেপাটোসেলুলার কার্সিনোমার সাথে ডাইরেক্ট কোরিলেশন আমরা কিন্তু দেখেছি, যে তাতে ভ্যাকসিনেশন দেওয়ার পরে পার্সেন্টেজ যারা পেয়েছে ভ্যাকসিন তাদের মধ্যে এই লিভার ক্যান্সারের পার্সেন্টেজ কমেছে। এছাড়াও আমরা যেখানে এখনও মানে আমাদের অনেক জায়গায় এই যেটা উনি বললেন যে ট্রিটমেন্ট, আজকে যেটা প্রশ্ন উঠে আসছে সেটা হচ্ছে যে প্রিভেনশনের জায়গায় রাশিয়া যেটা ক্লেম করছে, আমি ওষুধের জায়গায় আমি একটা
ভ্যাকসিন দেবো, এবং ভ্যাকসিনে ওরা একটা আন্দাজ খরচা একটা বলেছে যে $2600 $2600 হয়তো 2 বা 3টে যদি ডোজ লাগে, আমি যদি ধরেই নিই যে খুব বেশি হলে $8000 ওদের ভ্যাকসিনটা যদি 3টে ডোজ লাগে $8000 লাগবে সেই ট্রিটমেন্টটা করতে। প্রশ্ন যেটা আমাদের মাথায় আসছে ডাক্তারদের হিসেবে সেটা হচ্ছে যে কোন ক্যান্সারের ট্রিটমেন্টের কথা বলা হচ্ছে। এটা কি একটা হেপাটোসেলুলার মানে লিভারের ক্যান্সারের জন্য? এই জায়গাটাতেই আমরা উত্তর খোঁজার চেষ্টা করছি যে রাশিয়ার যে অ্যানাউন্সমেন্টটা সেখানে স্পেসিফিক কিছু বলা হচ্ছে না, কিন্তু তারা বলছে যে হ্যাঁ, যে আমরা ক্যান্সারের প্রতিষেধক আবিষ্কার করে ফেলেছি এবং 2025 সাল থেকে তার প্রয়োগ শুরু হবে। আর এখানেই নানা কৌতূহলের জন্ম দিচ্ছে। আসবো ঠিক এই জায়গায় আরও আলোচনা, একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। দেখছেন পাঁচ কাহন, আমরা ক্যান্সারের ভ্যাকসিন, ক্যান্সারের আনসার নিয়ে আলোচনা করছি। রাশিয়া তাদের দাবি তারা ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে। 2025 থেকে দেশে এই ভ্যাকসিন তারা ক্যান্সার আক্রান্তদের প্রয়োগ করবে বিনামূল্যে, এবং তাদের এই ঘোষণা কিছুটা হলেও নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। তার কারণ ক্যান্সার এখনও পর্যন্ত মানুষের কাছে ভয় ভীতির একটা খুব বড় জায়গা। আপনাদের ছোট্ট একটা উদাহরণ দেব। 2020 সালে বিশ্বে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাটা বলা হচ্ছে মোটামুটি একটা রাফ ফিগার 1 কোটি। অর্থাৎ এই সংখ্যাটা যে মোটেও হেলাফেলার জায়গা নয়। ভারতবর্ষেও প্রবল হারে বিভিন্ন জায়গায় ক্যান্সার আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃত্যুও হচ্ছে। আর এই জায়গা থেকেই আমি জি24 ঘন্টার দর্শকদের জন্য আজকে আমরা ফোন নম্বর খুলে রেখেছি। যারা এই বিষয়ে জানতে চান, কথা বলতে চান, অবশ্যই তাদের জন্য ফোন টেলিভিশনের পর্দায়, জি24 ঘন্টার পর্দায় দেখতে পাচ্ছেন, সেখানেই টেলিফোন নম্বর রয়েছে। অতি অবশ্যই ফোন করবেন। আপনাদের অভিজ্ঞতা বা কোনো প্রশ্ন যদি থাকে, চিকিৎসকরা রয়েছেন, তারাও আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন যথাসাধ্য আজ এই পাঁচ কাহন অনুষ্ঠানে। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ICMR এর একটি রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে 2045 সাল পর্যন্ত ভারতে ক্যান্সারে আক্রান্ত হওয়ার সংখ্যাটা হু হু করে বাড়বে। আমি এখানেই ডক্টর মল্লিকের কাছে একটু জানতে চাইবো যে ঠিক কী কারণে ক্যান্সারের এই প্রাদুর্ভাব বা ক্যান্সার কেন ছড়াচ্ছে, এর কোনো নির্দিষ্ট কারণ কি বলা সম্ভব আলাদাভাবে? দেখুন, ক্যান্সার মাল্টিফ্যাক্টোরিয়াল, নির্দিষ্ট কোনো কারণ বলা সম্ভব না, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ক্যান্সার ইনসিডেন্স ইজ রাইজিং, স্পেশালি ইন ইয়াং পপুলেশন। মানে আগে যেটা ছিল 60-70, এখন আমরা ক্যান্সার পেশেন্ট 30, 35, 40, মানে একটা বড় পপুলেশন হচ্ছে লেস দেন 50 ইয়ার্স অফ এজ। তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে লাইফস্টাইল। লাইফস্টাইল বলতে ঠিক কি? লাইফস্টাইল তো কারণই ঠিক নেই এই মুহূর্তে। না, লাইফস্টাইল মানে যেটা অ্যাডিকশন, স্মোকিং হ্যাবিট, ওকে, নট অনলি ইন দ্য ফর্ম অফ স্মোকিং, ইন ওরাল টোবাকো চিভিং বা সেডেন্টারি লাইফস্টাইল, ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড ফুড হ্যাবিট। আর কিছুটা তো আপনার জেনেটিক ফ্যাক্টর প্লাস ফ্যামিলিয়াল ফ্যাক্টর তো আছে, বাট যেটা আমরা দেখি যে ফ্যামিলিয়াল বা জেনেটিক ইজ অনলি 5 to 10%। মেজরিটি অফ দ্য ক্যান্সার কজ ইজ আননোন, বাট যেগুলো প্রিভেন্টেবল কজ, মানে ক্যান্সার কজ দুরকম হয়, মডিফায়েবল, নন মডিফায়েবল। আমি ডক্টর মল্লিক এই জায়গাতে একটু জানতে চাইছি, এই স্মোকিংয়ের ব্যাপারটা বা এই নেশার বিষয়টা, অ্যালকোহল হোক, যাকে এটা আসেই, মানে ক্যান্সারের কারণ খুঁজতে গিয়ে এই বিষয়টা আসবে, এবং আপনিও বললেন। কিন্তু এরকম অনেক ক্ষেত্রেই দেখা যায় সারা জীবন একেবারে স্মোকিং না করেও তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, লাং ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এরকম উদাহরণ আমার নিজেরও দেখা রয়েছে। আবার এরকমও দেখেছি সারা জীবন স্মোকিং করেও তিনি ক্যান্সারে অন্তত আক্রান্ত হননি। হ্যাঁ, ডেফিনেটলি। মানে যেটা এই জায়গাটা একটা কনফিউশন কিন্তু অনেক মানুষেরই রয়েছে। মানে স্মোকিং করলে দেয়ার ইজ ইনক্রিজ চান্স অফ হ্যাভিং ক্যান্সার। ইট ইজ নট দ্যাট যে স্মোকিং না করলে লাং ক্যান্সার হবে না। সেক্ষেত্রে আরও অনেক থাকে, এনভায়রনমেন্টাল পলিউশন, যেটা পলিঅ্যারোমেটিক হাইড্রোকার্বন, এখন মানে এয়ার পলিউশন, প্লাস অল অফ দ্য টাইপ অফ পলিউশন, প্লাস হচ্ছে ইনডিরেক্ট স্মোকিং। এই যে ইভেন বাড়িতে আমরা ধূপও জ্বালাচ্ছি, সেটারও যে ধোঁয়াটা, সেটাও কিন্তু মানে কিছু না কিছু কার্সিনোজেন্স আছে, যেগুলো লং টার্ম বছর পর বছর বডিতে কিছু জেনেটিক চেঞ্জেস করে, ডিএনএ চেঞ্জেস করে, যেগুলো সাধারণ খাবারের মধ্যেও তো এই কার্সিনোজেনিক যৌগগুলো রয়েছে। আমি আসবো ঠিক এই জায়গাতে। একজন টেলিফোন লাইনে অপেক্ষা করছেন দর্শক। কে বলছেন? নমস্কার। হ্যাঁ, আমি শান্তিপুর থেকে শম্ভুনাথ বলছি। বলুন। নমস্কার আপনাদের সবাইকে। এই খবরটা পেয়ে তো খুব শিহরণ জাগার মতো খবর। আমার একটাই প্রশ্ন হচ্ছে যে এই যে প্রিভেন্টিভ ভ্যাকসিন বলা হচ্ছে, তো এটা যাতে ক্যান্সার হয়ে যাবে, তখন কি প্রিভেন্টিভ ভ্যাকসিনটা আমাদের কতটা কাজে লাগবে? আর এর সাইড এফেক্ট বা কি হতে পারে? যে প্রচলিত যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে সেইগুলো কি আর কাজে লাগবে না, বা এর সাইড এফেক্ট কি হতে পারে? বোঝা গিয়েছে আপনার প্রশ্ন। শম্ভুবাবু ধন্যবাদ। শম্ভুনাথ
আরও একজন দর্শক রয়েছেন টেলিফোন লাইনে, কে বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছি আমরা, বলুন। হ্যাঁ, আমি একজন স্মোকার। আমি বেশ খুব, এখন বর্তমান আমার 51 বছর বয়স চলছে। তো আমি সবসময় মনে করি যে আমার মানে এই বোধহয় হয়ে গেল, ক্যান্সার হয়ে আছে কিনা তাও জানি না। মানে ভয় ভীতির সঙ্গে নিয়ে স্মোকিং কন্টিনিউ করছেন। ওকে, হ্যাঁ, এদিকে আমি প্রচন্ড পরিমাণে 2 প্যাকেট লেগে যায় পার ডে, 15-30টা। কি জানতে চাইছেন বলুন, কি জানতে চাইছেন? হ্যাঁ, কি জানতে চাইছেন বলুন। আমি জানতে চাইছি যে আমার আমি এই টিকা, মানে আমাদের ভারতবর্ষে এই টিকা কবে থেকে চালু হবে, আর এই টিকা দিলে আমার যদি মানে যে হচ্ছে, যে ভয় ভীতিটা হচ্ছে, সেটা থেকে আমি কি মানে এখন প্রিভেন্ট হতে পারবো, মানে আমি মুক্ত হতে পারবো? আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। টেলিফোন করার জন্য ধন্যবাদ ডক্টর মন্ডল। স্মোকারদের কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন। আমি আমার স্মোকিংটা কন্টিনিউ করে যাব, কিন্তু এরকম কিছু একটা প্রিভেন্টিভ কিছু আসুক যাতে আমার ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যাবে। দেখুন, এটার অ্যান্সার নেই, ওনাকে স্মোকিং বন্ধ করতেই হবে, ঠিক আছে? এবং যেটা আপনি বললেন যে হ্যাঁ অনেকে স্মোক করেনি, অনেকে স্মোক করেও ক্যান্সার হচ্ছে না, উনি তো বললেন যেটা এটা মাল্টিফ্যাক্টোরিয়াল, সেই জন্য অনেকে হয়তো স্মোক করছে তার ক্যান্সার হচ্ছে না, সেটাও হতে পারে, কিন্তু স্মোক করলে কিন্তু ক্যান্সারের চান্সটা অনেক বেড়ে যায়। তারপর এয়ার পলিউশন আছে, কিন্তু ওনাকে স্মোকিং বন্ধ করতে হবে। যেটা প্রিভেন্টিভ ক্যান্সারের লোকে সবাই বলছে, এই যে আর্টিকেলটা, এটা যেটা নিউজটা বেরিয়েছে, এটা প্রবলি প্রিভেন্টিভ ক্যান্সার নিয়ে নয়, এটা থেরাপিউটিক ক্যান্সার, মানে ট্রিটমেন্ট নিয়ে। এবং সেটা এখন অনেকটা দূরে আছে, আক্রান্তদের দেওয়ার কথা বলা হচ্ছে, আক্রান্তদের দেওয়ার কথা। এটা কিন্তু আমরা অনেক দূরে আছি এখনো। এটা কিন্তু যেটা বললেন 25,000 নেক্সট ইয়ারে চলে আসবে, প্রবাবলি মেথডটা হয়তো চলে আসবে, কিন্তু সেটাকে আরো ডেভেলপ করে রিফাইন করে অ্যাকচুয়ালি মার্কেটে আসতে কিন্তু অনেক টাইম লাগবে। ডক্টর ভৌমিক, স্মোকিংয়ের বিষয়টা তো আলোচনা হচ্ছিল, এর পাশাপাশি যে সমস্ত চটজলদি খাবার আছে সেগুলোও অনেক ক্ষেত্রে বলা হয় যে ক্যান্সারের একেবারে মানে আতুর ঘর সেটাকে বলা হয়। ঠিক কী কারণে বলা হয়? যেটা আমরা মানে দেখেছি যে লাস্ট 20 বছর ধরে যে ক্যান্সার এত বেশি রেজ হয়েছে কেন, যেখানে কিন্তু লোকের ডায়েটও চেঞ্জ হয়ে গেছে। এই ফাস্ট ফুড যেগুলো আমরা দেখছি যে ইন্ডিয়ান পপুলেশনে একটা বিরাট বড় সেকশন কিন্তু তারা ফাস্ট ফুডের দিকে চলে গেছে, এবং ফাস্ট ফুডের মধ্যে পিজাস যদি আমি 2-3টে বলি, যে যারা এই চলছে তাদের মধ্যে ইনসিডেন্স রেট এর জন্যই বেশি। আজকে যদি প্রসেস ফুডের আপনি ওয়েস্টার্ন কান্ট্রিজে দেখেন, ইউনাইটেড স্টেটসে দেখেন, দে হ্যাভ আ ভেরি হাই ইনসিডেন্স অফ কোলন ক্যান্সার। কোলন ক্যান্সারের একটা বড় পার্সেন্টেজ অফ পেশেন্টস কিন্তু তাদের দেখা গেছে অ্যানালিসিস করে যে তারা কিন্তু প্রসেস ফুডে বেশি থাকে। এবং এখানে আরেকটা জিনিস যেটা আমরা বারবার বলে যাচ্ছি যে ঠিক কি কারণে ডক্টর ভৌমিক প্রসেসড ফুড বা ফাস্ট ফুডের ঠিক কোন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রিজারভেটিভস গুলো দেওয়া থাকে, সেই প্রিজারভেটিভস গুলো ওভার আ পিরিয়ড অফ টাইম তারা যে যেটা আমরা যারা বারবার এই ডিসকাশনটা করছি যে ক্যান্সারের কোনো ওয়ান স্পেসিফিক রিজন আমরা কিন্তু ইন্ডিকেট করতে পারিনি, করলে আজকে অনেক আগে সুবিধে হয়ে যেত। এই লড়াইটা অনেক। আমি আসবো এই জায়গাতে ডক্টর ভৌমিক। একজন টেলিফোন লাইনে রয়েছেন দর্শক, কে রয়েছেন? হ্যাঁ স্যার, আমি শুভেন্দু মুখার্জি বলছি ডোমদুল থেকে। বলুন। বলছি স্যার, আমার হয়েছিল থাইরয়েড গ্ল্যান্ডে আজ থেকে 5 বছর আগে। ওকে, থাইরয়েড গ্ল্যান্ডে ধরা পড়েছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাকে তারপরে এখান থেকে স্যার অপারেশন করে, আমি নাম বলছি না ডাক্তারের, হাওড়ায় খুব ভালো ডাক্তার, তারপর আমাকে হয়ে যাওয়ার পরে থাইরয়েড গ্ল্যান্ডটা আমার পুরো ফেলে দিয়েছিল। কিন্তু আমি আপনাদের সঙ্গে একটা কথা বলছি, আমি কোনো রকম কোনো নেশাগ্রস্ত নয়, আমি গান বাজনা করি, আমি শুধু মানে এর মধ্যেই থাকতাম। ঠিক কথাটা বলছিলাম আমি আর কি। হ্যাঁ বলুন। এবার গ্ল্যান্ডে হয়েছিল, যেটা অপারেশন করার একটা বোম্বে পাঠিয়েছিল, একটা রেডিয়েশন অ্যাক্টিভিটি বলে একটা জিনিস খাইয়েছিল ওখানে। তারপরে আমার কি এখনো ভয় আছে? আমার তো কোনো কিছু প্রবলেম নেই, এখন 150 করে থাইরয়েডের মানে এটা খাই আর কি। আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, আমরা উত্তর নেওয়ার চেষ্টা করব চিকিৎসকদের থেকে। কি বলবেন ডক্টর মন্ডল, আমি আপনার কাছ থেকে জানতে চাইছি। দেখুন, সত্যি বলতে কি থাইরয়েড গ্ল্যান্ডের উনি কি পুরোপুরি কিওর? এই প্রশ্নটার উনি উত্তর পাননি এখনো। দেখুন, থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সার একটু আমরা যেটা বলি ভালো ধরনের ক্যান্সার, এটা ট্রিটমেন্ট করা যায়, এবং ট্রিটমেন্ট করার পরও যেটা ফেরত আসার চান্স থাকে সেটা থাইরয়েড গ্ল্যান্ডে অনেক কম হয়। ওকে, থাইরয়েড গ্ল্যান্ডেরও বিভিন্ন টাইপের ক্যান্সার হয়, প্যাপিলারি, ফলিকুলার, অনেক কিছু আমরা ডাক্তারি ল্যাঙ্গুয়েজে বলি। তবে হ্যাঁ, ক্যান্সারের একবার আক্রান্ত হলে আমরা অলওয়েজ বলি ফলো আপে থাকতে, কারণ যে কোনো সময় একটা রেকারেন্স অথবা ব্যাক করে আসার চান্স থাকে। সেই জন্য সব পেশেন্টকেই সতর্ক থাকার দরকার। কিছু কিছু ক্যান্সার একটু ভালো ধরনের, তাদের ট্রিটমেন্ট তাদের কিওর হতে পারে। কিছু ক্যান্সার খুব রেকার করে, খুব হাই চান্স অফ রেকারেন্স, সেগুলোকে আমরা বলি বাজে ধরনের ক্যান্সার।
এবার যে কোনোই ক্যান্সার হোক তাতে যে কোনো পেশেন্টকে ডাক্তারের কাছে ফলো আপে থাকার দরকার, কারণ যদি রেকার করে তখনই তাড়াতাড়ি ডিটেক্ট অত্যন্ত সতর্ক থাকতে হবে প্রতি মুহূর্তে। আরও একজন রয়েছেন টেলিফোনে, কে রয়েছেন? শোনা যাচ্ছে? সুকুমার মুখার্জি। বলুন বলুন সুকুমার বাবু। সোনারপুর থেকে বলছি। বলুন। আমার বোনের 54 বছরের স্টমাক ক্যান্সার হয়। সে কিন্তু আপনাদের যে ইয়েগুলো বক্তব্যগুলো মানে সে লাইফস্টাইল একেবারে মানে বাইরের চপ তেলে ভাজা পর্যন্ত কিছুই খেত না, তার স্টমাক ক্যান্সার ধরা পড়লো 54 বছর বয়স 2012-তে। স্টমাক অপারেশন করা হলো, তারপরে ফলো আপ মানে 12 সাল থেকে 18 সাল পর্যন্ত ডাক্তারের ফলো আপে ছিল, খুব ভালোভাবেই জীবনযাপন করছিল। মোটামুটি আমরা ধরে নিয়েছিলাম বোধহয় সার্ভাইভ করে গেল, কিন্তু হঠাৎ করে আবার ফের তার আবার দেখা দিয়েছে। 18 সাল পর্যন্ত সে ফলো আপে ছিল, তারপরে নিয়ম কানুন সমস্ত মেনেই চলতো, কিন্তু হঠাৎ করেই আবার দেখা দিয়েছে স্টমাক ক্যান্সার। কিন্তু এই ক্ষেত্রে আমরা আবার কনসাল্ট করেছি, অনকোলজিস্টের সঙ্গেও করেছি, সার্জনের সঙ্গেও করেছি। ওনারা উভয়ই বলছেন যে আবার ফার্দার অপারেশনের দরকার। তা এই ক্ষেত্রে কতটা কার্যকরী হবে বা আপনি আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন। অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য। ডক্টর মল্লিক, এখানে কি জিনগত বিষয়টাই মেন বড় ব্যাপার হচ্ছে? কারণ লাইফস্টাইল ওনার, যদি ওনার দাবি মতো আমি ধরে রাখি একদম স্বাভাবিক লাইফস্টাইল, সেখানে কোনো বেনিয়ম নেই। দেখুন, উনি স্টমাক ক্যান্সারের কথা বলছেন, তো স্টমাক ক্যান্সার ইউজুয়ালি জিনগত কমই আছে, মানে কিছু কিছু জিন আছে যেটা স্টমাক ক্যান্সারের জন্য রেসপন্সিবল, বাট ওনার যেটা হয়েছে রেকারেন্স। সো ওনার আমাদের দেখতে হবে যে যখন প্রথম ধরা পড়েছিল তখন কোন স্টেজে ছিল, এবং স্টেজ ওয়াইজ একটা রেকারেন্স রেট ভ্যারি করে। মানে ধরুন তখন অপারেশন করে পুরো কিওর হয়ে গেছিলেন, কিন্তু একটা পার্সেন্টেজ থাকে সবসময় অসুখটা ফিরে আসার। তো সেক্ষেত্রে আপনার লাইফস্টাইলটা ম্যাটার করে না, যে ডিজিজ বায়োলজি বা মাইক্রোমেটাস্টেসিস যেটা কিছু হয়ে থাকে সেগুলোর ক্ষেত্রে পরে ডিজিজটা রেকার করে। আমি একটু এই জায়গাতে জানতে চাইবো যে অনেকেই আমরা শুনি যে চিকিৎসা মানে ক্যান্সার ধরা পড়ার পর ক্যান্সারের চিকিৎসার জন্য তারা ভিন রাজ্যে চলে যান, বাইরে কোথাও ট্রিটমেন্ট করান। এ রাজ্যে ক্যান্সারের চিকিৎসার স্কোপ কতটা? এই মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং এই রাজ্যে সব পরিষেবাই আছে, কিন্তু পেশেন্টদের বা বাড়ির লোকেদের আমাদের সাথে কনসাল্ট করতে হবে। মানে সেটা ধরুন প্রিভেনশন থেকে ট্রিটমেন্ট পর্যন্ত, মানে যেটা এখন আমাদের স্ক্রিনিং মেথডসগুলো চলে এসছে, ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, আমরা রেগুলারলি স্ক্রিনিং করলে ক্যান্সারটা হবে না, আর্লি স্টেজে ধরা পড়বে। ইভেন ডায়াগনোসিস করার পরেও এখন প্রচুর উন্নত ডায়াগনস্টিক মেথড চলে এসছে, নিউক্লিয়ার মেডিসিন, পেট সিটি, আমরা মাইক্রোমেটাস্টেসিস ধরতে পারছি, মানে একদম ছোট যেটা সিটি স্ক্যানে ধরা পড়বে না পেট সিটিতে ধরা পড়বে, ব্লাড টেস্ট আছে, এবং ক্যান্সার হওয়ার পরেও রোবোটিক সার্জারিরও অনেক উন্নত মেথড চলে এসছে, কেমোথেরাপি, সিস্টেমিক থেরাপি, যেটা আগে কি ছিল শুধু কেমোথেরাপি, বাট ডাউন দ্য লাইন আমরা কেমোথেরাপি, টার্গেট থেরাপি, ইমিউনোথেরাপি, যেগুলো প্রিসিশন থেরাপি, মানে পার্টিকুলার ক্যান্সারের কিছু টার্গেট আমরা সিলেক্ট করে সেই টার্গেটে হিট করছি। সো ডেফিনেটলি সেগুলো অনেক বেশি রেসপন্স রেট, ট্রিটমেন্ট রয়েছে, একদম সবকিছু আছে। ডক্টর মন্ডল, আপনিও কি একমত? একদম, এটাতে কোনো দুমত নেই। এই রাজ্যে পুরো প্রচুর মানুষ মুম্বাই ছুটে যাচ্ছেন বা অন্য, দেখুন সেটা তাদের ইচ্ছে অথবা তাদের অনেক সময় একটু ধারণাও ডিফারেন্ট, সেটাতে মানে আমার পক্ষে মন্তব্য করা খুব মুশকিল। কিন্তু আমি এটাই বলতে পারবো এই রাজ্যে সম্পূর্ণ চিকিৎসা আছে, স্টার্টিং ফ্রম যে সার্জারি বলুন, কি কেমোথেরাপি, কি প্রিভেন্টিভ মেডিসিন, প্রিসিশন মেডিসিন বললেন, আমিও আগে এটা বলেছি, সবই অ্যাভেলেবেল আছে এবং অত্যাধুনিক ট্রিটমেন্ট অ্যাভেলেবেল আছে। আমি আরও একজন দর্শকের ফোন নিয়ে নেব। টেলিফোনে কে রয়েছেন? টেলিফোনে রয়েছে আমি নৈয়াটি থেকে তুষার ভট্টাচার্য বলছি। বলুন। আপনাদের এই প্রোগ্রামটা করবার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এটা একটা যুগান্তকারী ঘটনা দেখতে পাচ্ছি যে রাশিয়া ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কার করেছে, সেটা চলে আসবে 2025-এ। তা এই আমার 2-3টে প্রশ্ন আছে। এই ক্যান্সারের যে টিকা আবিষ্কার হয়েছে এটা কি সর্বসাধারণকে প্রযোজ্য দেওয়া হবে, মানে টিকা দেওয়া হবে, নাকি যারা ক্যান্সারে আক্রান্ত তাদেরকেই দেওয়া হবে? বেশ, আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। এই প্রশ্নের উত্তর তো একেবারে স্পষ্ট নেই। রাশিয়ার তরফ থেকে যা বলা হয়েছে সেখানে সত্যি আমরাও আলোচনা করছিলাম যে স্পষ্ট ডিটেইল উত্তর নেই। আরো একজন টেলিফোন লাইনে রয়েছেন, শুনবো তিনি কি বলছেন। বলুন। নমস্কার, সঞ্চালক দিদি এবং ডাক্তারবাবুদের শুভ সন্ধ্যা জানাই। আমি জানতে চাইছি স্যার যে
এটা একটা গোপন রোগ, তা আমরা কিভাবে কোনো সিমটম না, কেন গোপন রোগ? বুঝতে পারবো, যে একটু বুঝতে পারবো কি যে এটা আমার ক্যান্সার হতে পারে, এর ধরনের কোনো শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। প্রচুর প্রশ্ন আসছে এবং এটা ঠিক যে ক্যান্সার নিয়ে মানুষের মনে প্রচুর প্রশ্ন রয়েছে, প্রচুর জিজ্ঞাসা রয়েছে। কোথাও কি সচেতনতার অভাবও রয়েছে? আর যেমনটা বলছিলেন চিকিৎসকরা যে ট্রিটমেন্ট রয়েছে, পর্যাপ্ত ট্রিটমেন্ট এ রাজ্যে রয়েছে, কিন্তু সচেতনতার বিষয়টা অনেকেই ক্যান্সার সম্পর্কে কিন্তু অনেক ভ্রান্ত ধারণা নিয়েও রয়েছেন। ঠিক এই জায়গাতেই আসবো, একটা বিরতির পর সঙ্গে থাকুন। রাশিয়ার যে ঘোষণা, সেই ঘোষণা নিয়ে আমরা আলোচনা শুরু করেছি এবং এই ভ্যাকসিন আদতে ঠিক কি হতে চলেছে। রাশিয়া তো জানিয়ে দিয়েছে যে তারা ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে, ক্যান্সারের আনসার পেয়ে গিয়েছে, 2025 থেকে তার প্রয়োগও শুরু হবে। কোন ধরনের ক্যান্সারে তা কাজ করবে, কিভাবে কাজ করবে, এটা কি থেরাপিউটিক ভ্যাকসিন না প্রিভেন্টিভ ভ্যাকসিন, সেটাও এখনও পর্যন্ত স্পষ্ট নয়। মানুষের নাগালে আসবে কবে, আর যদি নাগালে আসেও সেটা কতটা নতুন দিগন্ত খুলতে পারে ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে, ক্যান্সার আক্রান্ত যারা রয়েছেন তাদের জন্য। এই সবই আমরা এখনো পর্যন্ত খুব একটা স্পষ্ট আভাস পাচ্ছি না রাশিয়ার তরফ থেকে। কিন্তু এখানেই আমরা কথা বলেছিলাম ক্লিনিক্যাল অনকোলজিস্ট ডক্টর দীপ্তেন্দ্র সরকারের সঙ্গে। তিনি ঠিক কি বলেছেন একবার শোনাবো। ভ্যাকসিন বলতে ট্র্যাডিশনালি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা প্রিভেনশন, মানে একটা অসুখ হওয়াকে ঠেকানো। এক্ষেত্রে কিন্তু যারা গবেষক তারা এইটা ক্লেম করছে না যে ক্যান্সার প্রিভেনশনের একটা রাস্তা তারা পেয়ে গেছে। তারা বলছেন ক্যান্সার হওয়ার পরে ক্যান্সারকে রোখার জন্য একটা ভ্যাকসিন তারা তৈরি করেছেন। সাধারণভাবে ক্যান্সার এমন একটা রোগ যেখানে আমাদের শরীরে কিছু কোষ বাড়তে থাকে, কিন্তু আমাদের শরীরে সেই কোষগুলো বাড়া সত্ত্বেও আমাদের শরীরের ইমিউনিটি সেটাকে সেন্স করতে পারে না। তো এইটার উপরে বহু বছর ধরেই বহু কাজ চলছিল। সম্ভবত তারা এই ইমিউন রেগুলেটরি মেকানিজমের রাস্তাতে এমন একটা কিছু পেয়েছেন যাতে করে এই ক্যান্সারের কোষের ইমিউনিভেশনটাকে কাটিয়ে দিয়ে বডি সেটাকে সেন্স করবে এবং বডি ইমিউনিটি সেটাকে ধ্বংস করে দিতে পারবে। টেলিফোনে একজন দর্শক রয়েছেন, কে বলছেন? I'm Rajesh Sen from Kolkata actually. বলুন। First of all, very good evening to everyone. খুব ভালো লাগছে, ভালো একটা যুগান্তকারী খবর যে একটা ভ্যাকসিন এসছে। সো আমার প্রশ্ন একটাই, যে সবকিছু প্রশ্নের উত্তর তো আপনারা দিচ্ছেন, কিন্তু আমার একটাই বক্তব্য এখানে, যে ক্যান্সার রোগের মানে ট্রিটমেন্ট কস্টটা সবার পক্ষে বহন করা সহজ হয় না। এটা সবকিছুই আমাদের পশ্চিমবঙ্গে অ্যাভেলেবেল, যেটা কিছুক্ষণ আগে ডাক্তার ম্যাডাম বললেন, কিন্তু কি কোনোভাবে কি এই কস্টটাকে একটুখানি সাধারণ মানুষের জন্য আয়ত্তে আনা যাবে? মানে এইটার উপর কি কোনো ভাবনা বা পরিকল্পনা আমাদের পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে? স্বাস্থ্যসাথী কার্ড অনেক উপকার করছে, সেটা আমরা দেখেছি, আমি নিজে অ্যাভেল করেছি সেটা আমার মায়ের জন্য, যখন মায়ের ব্রেস্ট ক্যান্সার হয়েছিল। তো আমার শুধু একটাই বক্তব্য, আপনাদের সাহায্যে আমি সকল মানুষের কাছে পৌঁছাতে চাইছি, বা আপনাদের কাছে বা অথরিটির কাছে, হায়ার অথরিটির কাছে বলতে চাইছি, যে কোনোভাবে কি এইটা একটুখানি ওই কস্ট রিডাকশনটা একটুখানি এমন ভাবে আনা যায় যেখানে মানুষ একটুখানি বেশি ফেসিলিটি পাবে, যেখানে মানুষের সবাই একটুখানি মনে করবে না ক্যান্সার যখন বাড়ছে, যখন দিন দিন ক্যান্সারের মানে ইয়েটাও বাড়ছে, আমাদের মানে পরিসরটা সবাই মোটামুটি এখন দেখতে পাচ্ছি যে আমরা বুঝতে পারছি আপনার বক্তব্য রাজেশ বাবু। আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। সরকারের তরফ থেকে একাধিক পদক্ষেপ এর আগেও নেওয়া হয়েছে, নেওয়া হচ্ছেও। তার কারণ ক্যান্সারের চিকিৎসা সাধারণ মানুষের যাতে নাগালে পৌঁছায় সে বিষয়ে সরকারের পদক্ষেপ রয়েছে। আমি এই জায়গাতে একটু ডক্টর ভৌমিক কাছে জানতে চাইবো, যেটা আমরা সচেতনতার কথা বলছিলাম, যে সচেতনতা বিষয়টা এক তো হচ্ছে যে আগে থেকে আন্দাজ করা কিছু সিমটম, আর দ্বিতীয়ত হচ্ছে যে একটা ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাওয়ার পর কিছুটা সুস্থ হওয়ার পর ফলো আপে থাকা। এই বিষয়গুলো কি আরও সচেতন যদি করা যায় মানুষকে, তাহলে কি ক্যান্সারের চিকিৎসায় আরও একটু সাফল্য পাওয়া যায় না? নিশ্চয়ই, এবং এটা একটা কিন্তু এখন পাবলিক হেলথ প্রবলেম হিসেবে দাঁড়িয়েছে ক্যান্সার। এখন যদি বলা যায় যে যেহেতু যেই লেভেলে আমাদের ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি যে রুগীদের দ্বারা তাদের এফেক্টেড হচ্ছে। একটু আগে আমাদের একজন দর্শক বন্ধু বললেন যে এটা একটা গোপন রোগ। এটা একেবারেই গোপন রোগ না, এটা যে কোনো মানুষের হতে পারে। এবং আরেকজন রুগী বললেন যে তার
তিনি ছোট বোনের ব্যাপারে বলছিলেন যে তার লাইফস্টাইলে কোনো প্রবলেম ছিল না, তাও তার স্টামাক ক্যান্সার হয়েছে। একটা দুটো জিনিস একটু রিস্ক ফ্যাক্টরসগুলো মাথায় রাখতে হবে। রিস্ক ফ্যাক্টরসগুলো কি, যেমন আমার ফ্যামিলিতে যদি কোনোদিন হিস্ট্রি অফ ক্যান্সার থাকে, আমার দাদুর হয়েছিল, মা বাবার, আমার নিজের ছোট ভাইয়ের যদি হয়ে থাকে বা বোনের যদি হয়ে থাকে, আমি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল কিন্তু রিস্ক ফ্যাক্টর অনেক বেশি বেড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমার যদি কোনো রকম সিমটমস দেখা যাচ্ছে, সেই সিমটমসগুলোকে দিনের পর দিন নিজে ট্রিটমেন্ট না করে, একটা বড় জিনিস যেটা আমরা দেখতে পারি যে লোকে পাড়ার মোড়ে গিয়ে ফার্মেসির থেকে ওষুধ কিনে, এই দেশে একটা বিরাট প্রবলেম আছে যে ফার্মেসি যে কোনো ওষুধ যে কোনো কাউকে দিয়ে দিচ্ছে। সে খুসখুসে কাশি হচ্ছে, সে হয়তো স্মোকার, তার খুসখুসে কাশি হচ্ছে, সে একটা কাফ সিরাপ কিনে বেপরোয়া ওষুধ খাওয়া কি কারণ হতে পারে? হ্যাঁ, বিরাট বড় একটা কারণ হতে পারে। কিন্তু কেন আমরা এখন জানি যে ওষুধ যখন তখন যদি আমরা অ্যান্টিবায়োটিক খেয়ে নিই বা অন্যরকম অসুখও আছে, ওষুধ যদি আমরা আনরেগুলেটেড সেলফ মেডিকেশন করি, সেখানেও কিন্তু কিছু কিছু ক্যান্সার প্রোপেনিসিটি বেড়ে যায়। নাম্বার ওয়ান, গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, তার কারণ এই প্রবণতা প্রচুর মানুষের মধ্যে রয়েছে। এই যে কোনো সিমটম, আমার খিদে পাচ্ছে না, আমার ওজন কমে যাচ্ছে, এবং সেইখানে আমি সেখানে নিজে ডাক্তার হিসেবে অ্যাক্ট করছি, বা পাশের বাড়ির সে লোক আমাকে বলে দিচ্ছে যে না তুমি এইটা খাও ওটা খাও, সেটা না করে ডাক্তারবাবুদের কাছে আসুন। যেটা আমার কলিগসরাও বললেন যে এই রাজ্যের সব রকম ইনভেস্টিগেশন করার এবং হায়ার এন্ড ট্রিটমেন্ট করার আমাদের আছে, এবং বিশ্বাসটা রাখতে হবে ডাক্তারদের ওপরে, স্বাস্থ্য ব্যবস্থার উপরে বিশ্বাসটা রাখতে হবে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আসবো এই বিশ্বাসের প্রসঙ্গে। একজন টেলিফোনে অপেক্ষা করছেন, কে রয়েছেন? হ্যালো, বলুন। আমি বাগনান থেকে বিভাস দাস বলছি। আমার একটা আত্মীয়, মানে 8 বছরের বাচ্চা, ওর অ্যাকিউট লিউকেমিয়া হয়েছে গত 1.5 বছর ধরে। ঠিক আছে স্যার, তো আমি টাটা ক্যান্সার হসপিটালে ট্রিটমেন্ট করাচ্ছিলাম। ওকে। তো ওখানে এখন বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কথা বলেছে, যেটা অনেকটা মানে খরচা সাপেক্ষ। তো আমি মুম্বাই টাটাতে নিয়ে গিয়েছিলাম গত সপ্তাহে, ওখানে কিন্তু কোনো ট্রিটমেন্ট না করে ওটা ফিরিয়ে দিল, বললো ওখানে যা হচ্ছে হচ্ছে। এখন মানে সমস্যা যে বাচ্চাটা 8 বছরের, তো খুব মানে আর কি, তো কোথায় গেলে কিছু একটু মানে একটা কোনো যদি ফোন নাম্বার বা কোনো একটা যোগাযোগ করা যায়, মানে খুব মানে টাফ কন্ডিশন। আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, আমরা চেষ্টা করছি একটু এই বিষয়ে জানার। ডক্টর মল্লিক, এক তো বিশ্বাসের একটা বিষয় আসছে যে যারা রোগীরা বা রোগীর পরিবার কতটা ভরসা আস্থা রাখতে পারছেন, আর দ্বিতীয়ত এরকম একটা কনফিউশনের জায়গা। এখান থেকে মুম্বাই গেছেন, সেখান থেকে তারা বলেছে ওখানে ট্রিটমেন্ট ঠিক হচ্ছে, কি করবেন দিশেহারা, কি বলবেন? দেখুন, ট্রিটমেন্ট গাইডলাইন আপনি যেখানেই যান মোটামুটি একই। এবার ডিপেন্ড করছে আপনি কোন স্টেজে পেশেন্টকে নিয়ে গেছেন, কি তার প্যারামিটার্স রয়েছে। এবং যেটা হয়, উনি যেটা বললেন ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে কিছুদিন চিকিৎসা পেয়েছেন এবার বাচ্চাটি, তারপরে হয়তো গেছে ওখানে যা দেখেছে কাগজপত্র যে ঠিকই আছে, এবার এখানে এনে তাহলে ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে হবে। আর পেডিয়াট্রিক ক্যান্সারের ক্ষেত্রে একটা কথা বলি, বাচ্চাদের এনজিও প্রচুর সাপোর্ট আছে, বাচ্চাদের চিকিৎসার পুরো নিখরচায় হয় বিভিন্ন সংস্থার সাথে। ওনারা যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু চিকিৎসা বাচ্চাদের, স্পেশালি পেডিয়াট্রিক ক্যান্সারের জন্য অল ওভার ইন্ডিয়া প্রচুর এনজিওর সাপোর্ট আছে। ওনারা একটু খোঁজ খবর নিলে বা যদি ওনাদের হেল্প পাওয়া যায় তাহলে কিন্তু ওনারা পেয়ে যাবেন চিকিৎসা। আর যেটা আপনি বললেন যে এই মানে এই হসপিটাল থেকে এরকম কনফিউশনের ব্যাপারটা হচ্ছে, আপনাকে কোনো এক জায়গায় ভরসা রাখতে হবে, কারণ চিকিৎসা, ক্যান্সার চিকিৎসা গাইডলাইন বেসড, এভিডেন্স বেসড, কেউ নিজের ইচ্ছে মতো করতে পারে না। সো যেখানেই যান আপনি গাইডেন্স বেসড বা এভিডেন্স বেসড এটা তো আপনাকে মানতেই হবে। শুধু ক্যান্সার না, যে কোনো চিকিৎসার জন্য সুযোগ হলে হায়দ্রাবাদ উড়ে যাওয়া, বেঙ্গালুরু উড়ে যাওয়া, চেন্নাই উড়ে যাওয়া, মুম্বাই উড়ে যাওয়া, এটা এন্ড অফ দ্য ডে দেখা যায় আলটিমেটলি চিকিৎসা কিন্তু একই হচ্ছে। এবং ওনার একটা প্রশ্ন ছিল যদি কেউ সাহায্য করতে পারে, আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের প্রচুর অঙ্কোলজি সেন্টার কিন্তু এখানে আছে। এনআরএস মেডিকেল কলেজের যে আমাদের হেমাটোলজি ডিপার্টমেন্ট অত্যন্ত ভালো, সেখানে বাচ্চাটাকে নিয়ে যাওয়া যেতে পারে। ICH ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ আছে, সেটাতেও কিন্তু বাচ্চাটাকে নিয়ে যাওয়া যেতে পারে। এবং CNCI ক্যালকাটা ন্যাশনাল চিত্তরঞ্জন ইনস্টিটিউশন, সেটা কিন্তু, সেখানে আমি একটা কথা বলে রাখি, সেখানে কিন্তু ভারতবর্ষের অন্য জায়গার থেকে রুগীরা আসে, এবং যারা নর্থ ইস্টের প্রচুর রুগী কিন্তু এখানেও আসে। সেই জায়গাটাও কিন্তু আমাদের বলার দরকার যে পশ্চিমবাংলার থেকে যেমন রুগীরা বাইরে যাচ্ছে, অনেক রাজ্যে কিন্তু আমাদের এই ডাক্তারদের কাছে কিন্তু প্রচুর, আমাদের কাছে মানে এটা নিয়ে হয়তো আলাদা আলোচনাই করা যাবে, বাংলাদেশ থেকে এসে এখানে চিকিৎসা হচ্ছে, এখানকার মানুষ চলে যাচ্ছে, কিন্তু আমাদের কাছে এসেই ট্রিটমেন্ট করাচ্ছে, সেটাও কিন্তু একটা। এবং ভুটান,
ভুটান তো করছেই, তো আমাদের রাজ্যে যে কোনো ট্রিটমেন্ট হচ্ছে না সেটা কিন্তু ঠিক না, একেবারেই ঠিক নয়। ডক্টর মণ্ডল, আমি এইখানে একটু জানতে চাইবো, প্রচুর টোটকা, প্রচুর মানুষ অনেক কিছু বলেন, আমরা অনেক ম্যাগাজিন জার্নালও দেখতে পাই এই খাবারটা খেলে ক্যান্সারকে প্রোটেক্ট করা যাবে, কালার্ড ভেজিটেবলস খেলে ক্যান্সারকে প্রোটেক্ট করা যাবে, এই বিষয়ে আপনি যদি একটু গাইড করেন। দেখুন, এইগুলো হচ্ছে মানে এটা হচ্ছে ডাইরেকশন টুয়ার্ডস হেলদি লিভিং। মানে এগুলোতে এটা খেলেই যে আমার একদম 100% ক্যান্সার হবে না, এগুলো কিন্তু বলা মুশকিল। কারণ ক্যান্সারের ম্যাডামও যেটা বললেন মাল্টিফ্যাক্টোরিয়াল রিজন, মানে এটার জন্যই যে হচ্ছে সেটা কিন্তু নয়। সেই জন্য যদিও এটা আমরা অলওয়েজ অ্যাডভাইস করব যে হ্যাঁ, হেলদি লিভিং, হেলদি ডায়েট ফলো করতে, এই যে মানে প্রিজারভেটিভ ফুডস অ্যাভয়েড করতে, জাঙ্ক ফুড, সফট ড্রিঙ্কস, এগুলো যেগুলো সুগার কন্টেনিং, এগুলো ব্যাড ফর হেলথ। শুধু ক্যান্সারের জন্য না, এমনি এগুলো আমরা অলওয়েজ মানা করি এগুলো খেতে, এবং এগুলো মেনে চলা দরকার, মেনে চলা প্রয়োজন। আর তার সাথে সাথে রাশিয়ার দিকে অবশ্যই আমাদের তাকিয়ে থাকতে হবে, তার কারণ রাশিয়া কোনো নতুন আলো দেখাতে পারে কিনা। ঘোষণা যা করেছে তাতে তো কিছুটা আমাদের আশা জাগছে, তা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম। আমার সঙ্গে যারা ছিলেন চিকিৎসকরা, আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য। 5 কারণ এখানেই শেষ করছি, রয়েছে আরও অনেক খবর, নজর রাখুন জি 24 ঘন্টা।